হঠাৎ জোরে নক পড়ল। ডোর খুলতেই দেখল মিঠির বড় মামি আর মেজো মামি দাঁড়িয়ে রয়েছে। সরে দাঁড়ালো শেহজাদ। ওনারা শেহজাদের দিকে এক পলক তাকাতেই মাথা নুইয়ে ফেলল। ওনারা দেখলেন শেহজাদের অবস্থা ভীষণ খারাপ। কাল রাতেও শেহজাদকে সুস্থ সবল দেখেছিলেন ওনারা। বুঝতে বাকি নেই এটা মিঠির কাজ। ভেতরে প্রবেশ করতে করতেই জিজ্ঞেস করলেন, মিঠি কই? ওই রুমে। ওনারা মিঠির কাছে আসতেই দেখলেন ভরা তোলা সাপের মতো ফোঁস করছে মিঠি। দেখলেন ঘরের অবস্থা খারাপ, ভেঙে চুরে কি হাল করে রেখেছে। শক্ত গলায় জিজ্ঞেস করলেন, এইসব কি মিঠি? দেখতে পাচ্ছ না? বেয়াদবি শুরু করছো তুমি? ফুঁসতে লাগলো মিঠি। সাইকো মেয়ে একটা, শান্ত হও। মেয়ে মানুষের এত রাগ তেজ জেদ ভালো না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। শান্ত হব মানে কি? একটা বইরা কালো ডিভোর্সি খ্যাত পার্কা ভুড়িওয়ালা লোকের সাথে বিয়ে দিয়েছ আমার। তোমরা যা হবার হয়েছে, মেনে নাও। এটা ভাগ্য ছিল, আর এতে আমাদের কোনো হাত নেই। তোমার মামাদের কার সাজে এইসব? তোমার মামাদের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করো। আর ছেলেটার শরীরে এই হাল করেছো কেন? ঠিক মতো করেছি। একদম চুপ, অসভ্য মেয়ে একটা। ছেলেটার ভারী শরীর, আদেও এইসব ক্ষত শুকাবে বলে মনে হয় তোমার? তাতে আমার কি? মেয়ে একদম চুপ করো। ডায়াবেটিস থাকলে তো আরও সমস্যা, পচে ক্যান্সারের দিকে চলে যেতে পারে। ছেলেটাকে এখন যত্ন করার মানুষও নেই। আগে তো শবনম ছিল, সে যত্নআত্তি করত। বেশ করেছি। লোকটা কথায় কথায় প্রাক্তন স্ত্রীকে টেনে নিয়ে আসে। এত দরদ হলে আমাকে বিয়ে করলো কেন? যখন ভুলতেই পারবে না, কেন অন্যকে বিয়ে করে তার জীবন অধিকার চাওয়া পাওয়া নষ্ট করে তার জীবনটা বিষিয়ে দিচ্ছে? একটা মেয়ের কাছে কত যে কষ্টকর ব্যাপার এই জিনিসটা, সেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। এখন নিশ্চয়ই তোমরা বলবে মেনে নিতে। আসলে কি মেনে নেওয়া এতই সোজা? পরকীয়া করে ভেগে গেছে, আবার আমার সামনে পরনারী সুনাম করতে আসে। মিনিমাম লজ্জা থাকা উচিত লোকটার। একদম চুপ করো, বড্ড বার বেড়েছ। হেসে ওঠে মেজো মামি বললেন, বড় ভাবি একটা কথা শুনবে? বলো। স্যাত করে রেগে যাওয়া মেয়েদের কপালে খোঁচা মেরে রাগ তুলে দেওয়া জামাই জুটে, আর বলে আমি কি করেছি? ঠিক বলেছিস। এখন শেহজাদ মিঠিও তেমন। কিন্তু এখানে কথা হচ্ছে তাদের ডিভোর্স হয়েছে সপ্তাহ পেরোয়নি। বললেই তো আর আস্ত একটা মানুষকে ভুলে যাওয়া সম্ভব না। হ্যাঁ মিঠি শোনো, তোমার মা মারা গেছে যখন তোমার বয়স 7 বছর, তখন আজ অবধি তোমার বাবা পেরেছে তোমার মাকে ভুলতে? তোমার বাবাকে একবার জিজ্ঞেস করো তো। এজন্যই মূলত তোমার সৎ মায়ের সাথে তোমার বাবার সম্পর্কটা ভালো না। তুমি যেমনটা চাও শেহজাদ তার প্রাক্তন স্ত্রীর কথা তোমার সামনে না বলুক, তেমনি মনিরাও এমনটা চায়। তুমি দেখো না, মনিরা তোমাকেও সহ্য করতে পারে না। আর এখানে শেহজাদের বিষয়টা হচ্ছে অন্যরকম। আর তার জীবন থেকে আস্ত একটা জলজান্ত মানুষ চলে গেছে, এখনো সপ্তাহের গণ্ডি পেরোয়নি। তাকে ভোলা কি এত সহজ? আর তারা একসাথে 5 বছর একই বন্ধনে আবদ্ধ ছিল। তোমার সাথে তার সম্পর্কের এখনো 24 ঘন্টা হয়নি, তাতেই তুমি এমন করছো? এটা একদম ঠিক হচ্ছে না। এটা একদম ঠিক হচ্ছে না মিঠি। সাইকোর মতো কাজ করছো তুমি। তোমাকে সাইকোই বলা যায় এখন, এতে সন্দেহ নেই। আর শুনো, পুরুষ মানুষের ভালোবাসা মারাত্মক সুন্দর, যদি তুমি সেটা পাওয়ার যোগ্য হও। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ কাজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। তুমি তোমারটা ভাবছো, তারটা একবারও ভাবছো না। তুমি তার সাথে সাইকোর মতো আচরণ করলে তার তো প্রাক্তন স্ত্রীর কথা, তার আচরণ আর তার স্মৃতির কথা মনে পড়বে, মিস করবে। তাহলে সে কিভাবে ভুলবে? তুমি ভালো বিহেভিয়ার করো, দেখবে সে সব ভুলে তোমাকে নিয়ে ভালো আছে। আর একটা কথাই বলবো, শুধু তুমি একবার মনিরার জায়গায় নিজেকে কল্পনা করো, আর না হয় নিজের জায়গায় মনিরাকে কল্পনা করো, তাহলে সব কিছুর উত্তর পেয়ে যাবে। ওই খ্যাত বুইড়া লোকটার বউ কয় বছর ছিল? কেন, 5 বছর। আচমকা শেহজাদের ড্রেসিং টেবিলের আয়নায় জোরে একটা পেপার ওয়েল ছুঁড়ে মারতেই ভেঙে গেল। এসব কি হচ্ছে মিঠি? 5 বছর তো কি হয়েছে?
এতক্ষণ কি বুঝিয়েছি তোমাকে? নিশ্চয়ই বুইরা খ্যাতমার্কা লোকটার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তাই না? লোকটার মতোই কালো কুচকুচে, এখন ওদের সেবা যত্ন করতে হবে আমায়? পাশের রুম থেকে সব শুনছে শেহজাদ। মিঠির প্রতিটি কথা তীক্ষ্ণ ধারালো ছুরির মতো আঘাতে জর্জরিত করে এক এফুর ওফর করে দিচ্ছে তার হৃৎপিণ্ডটা। মানুষ কাটার আঘাতে যতটা না ফোরে, তার চেয়ে বেশি ফোরে মানুষের কথার আঘাতে। লোহার থেকেও কথার ওজন বেশি। লোহা খেয়েও হজম করা যায়, কিন্তু কথায় আঘাত অ্যালার্জির মতো রক্তে মিশে যায়। মিঠির কথাগুলো শুনছে ঠিক, তার বুকে এসেও লাগছে ঠিক, কিন্তু নিজেকে স্থির করে বসে রইল শেহজাদ। তার কান দিয়ে উত্তপ্ত ধোঁয়া বের হচ্ছে, তবুও নিজেকে স্থির করে দু চোখ বুঝে রইল সে। সত্যি তার টলারেট করা যাচ্ছে না মিঠিকে। এই মেয়ে 24 ঘন্টা পার হতে না হতেই তার জীবনটা ব্যবহৃত তেজপাতার মতো করে মূল্যহীন বানিয়ে দিল। পৃথিবীতে নিজেকে এখন সবচেয়ে অসহায় বলে মনে হচ্ছে। সে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না মিঠির মতো করে, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে স্থির থাকে। দীর্ঘ শ্বাস ফেলে চোয়াল শক্ত করে বসে রইল শেহজাদ। সে খুবই নম্র, ভদ্র, সহজ সরল, শালীন, বিনয়ী আর শান্ত মেজাজের মানুষ। তবে রাগ উঠলে আর কেউ থামাতে পারে না মিঠিকে। ছাড় দিচ্ছে নেহাতি মেয়েটা। বয়সে তার খুবই ছোট, মিনিমাম 20-21 বছরের ছোট তো হবে। হুট করে মেজমামি বলে দিলেন বাচ্চা কাচ্চা নেই। 5 বছরের সংসার, বাচ্চা নেই মানে? নিশ্চয়ই মিথ্যা বলছো তোমরা। এই 3-4 বাচ্চার বাবার সাথে কেন বিয়ে দিল আমায়? আরে বোকা মেয়ে, বাচ্চা হয় না দেখে তো শবনম ডিভোর্স নিয়ে চলে গেছে। মানে? বড় মামি মেজমামিকে চোখ পাকালেন, নিষেধ করলেন না বলতে, তবুও পরোয়া না করে বলে দিলেন। ফের বললেন, মানে আর কি, শেহজাদ সন্তান জন্ম দিতে পারবে না শবনম। স্বপ্ন তো এমনটাই বলে গেল। আকস্মিক মিঠির মাথায় আকাশ ভেঙে পড়ল। চোয়াল শক্ত করে মাথা নুইয়ে রাখল শেহজাদ। আচমকা ছুটে গেল মিঠি। শেহজাদের টি শার্টের কলার চেপে ধরল। প্রতারক, ঠকবাজ, সব জায়গা দিয়ে আমাকে ঠকিয়েছে। কেন ঠকালেন? তখন কেন বলেননি আপনারও তো সমস্যা? সুন্দরী মেয়ে দেখলে ভোগ করার জন্য জিভটা লকলকায়। নারীর দেহ লোভী পুরুষ। মিঠির মামিরা ছাড়িয়ে নিল মিঠিকে। শেহজাদের সুইসাইড করতে ইচ্ছে করছে। আর ভালো লাগছে না মিঠিকে। আর এই জীবন, একটা নারী চাইলে একটা সংসারকে স্বর্গ বানাতে পারে, আবার নরককেও পরিণত করতে পারে। এছাড়া স্বামী স্ত্রীর মতো সুন্দর আর হালাল সম্পর্ক পৃথিবীতে আর একটিও নেই। এ যেন পৃথিবীতেই জান্নাতের অনুভব। তেমনি সেই স্ত্রী যদি খারাপ হয়, তাহলে পৃথিবীটা জাহান্নামের অনুভব। তবে এই মুহূর্তে এই নরকে শেহজাদের আর সহ্য হচ্ছে না। অপমান, অপদস্থ, অসম্মান, অবহেলা সব মেনে নেওয়া যায়, কিন্তু নারীর হাতে একজন পুরুষ যখন অত্যাচারিত হয়, তখন নিজেকে কাপুরুষ, মেরুদণ্ডহীন এবং আত্মমর্যাদাহীন বলে মনে হয়। ইভেন হচ্ছেও, এবং জীবনটাকে অর্থহীন বলেও মনে হচ্ছে। তবেও শেহজাদ ধৈর্য ধরে রয়েছে। তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মেয়েটা। আর কত ধৈর্য ধরা যায়? এককালে পুরুষেরা নির্যাতন করত নারীদেরকে, এখন নারীরা নির্যাতন করছে পুরুষদেরকে। বাহ, এমন যুগ এসে গেল, এমন দিনও দেখতে হলো। মিঠি সব এখন সহ্য করছে। তার মানে এই নয় যে আজীবন সহ্য করবে। সে রক্ত মাংসে গড়া একজন মানুষ, পাথর নয় যে সব আঘাত সয়ে নেওয়ার মন মানসিকতা রয়েছে। ডিভোর্সের ব্যবস্থা করো এক্ষুনি। আমি থাকবো না এই ঠকবাজ প্রতারক লোকটার সাথে। এই লোকটা আমায় ঠকিয়েছে, সব জায়গা দিয়ে ঠকিয়েছে, সব। মিঠিকে টেনে নিয়ে এলো ওর মামিরা, বেডের উপর বসালেন। শান্ত হও মিঠি। মামিকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল মিঠি। তার মরে যেতে ইচ্ছে করছে। লোকটার মধ্যে একটা গুণও নেই। কি দেখে লোকটার কাছে থাকবে সে? প্রতিবাদ করার সাহসটুকু যেই লোকের মধ্যে নেই, তার সাথে সারা জীবন কিভাবে পার করবে সে? পাগল পাগল লাগছে মিঠির। লোকটা একদিকে কুচকুচে কালো, আবার ডিভোর্সি, বয়স্ক, খ্যাত মার্কা, আরও পেটে একটা ভরিও রয়েছে। এখন নাকি সন্তানও জন্ম দিতে পারবে না। সব মানলেও এই সন্তান জন্মদিনের ব্যাপারটা কি মানা যায়? একদম না। তাই তো শবনম পরকিয়া করে চলে গেছে। বেশ করেছে, সেও চলে যাবে, একদম থাকবে না। মিঠি শান্ত হও, গায়ে জ্বর এসেছে। মেজমামি বললেন,
এজন্যই এমন পাগলামি করছে। মেজো, যা তো তোয়ালেটা ভিজিয়ে আন, হাত মুখ মুছিয়ে দিই। মেজো মামি তোয়ালে ভিজিয়ে এনে হাত মুখ মুছে দিলেন। এই দেখো, সকাল সকাল ভুনা খিচুড়ি আর গরুর মাংস কষা করে এনেছি, সাথে মেজো আর সেজো অনেক আইটেমের ভর্তা করেছে। তুই তো ঝাল খেতে পারিস না, তাই ঝাল ছাড়া বানিয়েছে। তোর পছন্দের আলু বোখরার আচারও এনেছি দেখ। আর এইসব কিছু করতেই অনেক বেলা হয়ে গেছে। বাসায় গ্যাসও ছিল না আজ। এখন খাবি, হা কর, পরে কান্নাকাটি করতে পারবি, অনেক সময় আছে। খিদে নেই, হা কর। বড় মামি নিজেই খাইয়ে দিল। হেসকির জন্য মিঠি খেতে পারছিল না, বারবার নাক মুখে উঠে যাচ্ছিল। পানি পান করিয়ে দিলেন। মিঠি, হুম, তোর গায়ের জামাটা তো খুব সুন্দর, কে দিয়েছে? আর কে দেবে? শেহজাদ, হুম। এত সকালে তোর জন্য শপিং করেছে? হুম। তুই তো 3 পিস পরিস না, আজ যে পরলি। কিছু বলল না মিঠি। মেজো মামি বললেন, দেখেছো বড় ভাবি, এক রাতে বইয়ের জন্য কি মায়া হয়ে গেছে। শবনমের জামা কাপড় না দিয়ে সকাল সকাল নতুন জামা কাপড় শপিং করে নিয়ে এসেছে। দেখলাম তো। আর মিঠি তো 3 পিস দেখতেই পারে না, আজ দেখো পরেছে। বড় মামি হেসে উঠলেন। আমার কি মনে হচ্ছে জানো বড় ভাবি? কি? দুজনের মায়ায় পড়ে গেছে, বিশেষ করে মিঠি। দেখো না, শবনমের কথা শুনলেই ছ্যাদ করে উঠছে, বলাই যাচ্ছে না। আমিও এমনটাই ভাবছি। আর স্বামী স্ত্রীর বন্ধন পবিত্র, এখানে আল্লাহর রহমত থাকে, তাই হয়তো অপরিচিত মানুষটাকেও আপন লাগে, তাই দুজনের মায়ায় পড়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছিস, আস্তে আস্তে আরও মায়ায় পড়ে যাবে। বড় মামি মেজো মামিকে বললেন, জানিস মেজো, পুরুষ মানুষ বড় ভাইয়ের চাইতে ছোট বউকে বেশি আদর করে, যত্ন করে, ভালোবাসে আর মায়া করে। সে মনে করে বড় বউটার মতো ছোট বউটাও তাকে ছেড়ে চলে যাবে, সেই ভয়। আর কালো ছেলেরা কিন্তু সুন্দরী বউকে খুব আদর করে, মনে করে নিজে তো অসুন্দর, বউটা সুন্দর, যদি বউ সুন্দর ছেলে পেয়ে চলে যায় তাই আরও বেশি ভালোবাসে, আতঙ্কে থাকে। তদ্রূপ বয়স্ক ছেলেরা বউকে আরও বেশি ভালোবাসে, মনে করে তার চাইতেও আরও কম বয়সের ছেলেকে পেলে সে তাকে ছেড়ে চলে যাবে, তাই আদর করে, ধৈর্য ধরে। বউ যতই না অন্যায় করুক মেনে নেয়, মাফ করে দেয়, মানিয়ে নেয়। আর সে মনে করে তার তো বয়স হয়েছে, কিন্তু তার বউটা ছোট, তার মতো অত বোঝে না, এর জন্যই মায়া করে, যত্ন করে, সব অপরাধ মেনে নেয়, অনেক বিষয়ে ছাড় দেয়, অপরাধ করলে নীরবে ক্ষমা করে দেয়। মিঠির ভাগ্য খুব ভালো, শেহজাদ অনেক লাভিং কেয়ারিং, আর শবনমকে অনেক আদর করত, নামি দামি জামা কাপড় কিনে দিত, কত জায়গায় ঘুরতে নিয়ে যেত, কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেনি। তো বউ কপাল মন্দ হলে যা হয় আর কি। তবে শবনম ঠকেছে, জীবনে বড়লোক স্বামীর চাইতে লাভিং কেয়ারিং একজন স্বামী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। ঠিক বলেছ। সবটা সময় মৌন রইল মিঠি, তবে শবনমের বিষয়ে কথাগুলো শুনতে কষ্ট হচ্ছিল। আজব, সে তো লোকটাকে সহ্যই করতে পারে না, তাহলে শবনমের কথা বললে তার এত কষ্ট হয় কেন? শবনমকে মেনে নিতে পারে না কেন? কেন শবনমকে জেলাস ফিল করছে? তিন কবুল বলাতেই কি লোকটার জন্য টান অনুভব করছে? কিন্তু কেন? একটা দীর্ঘশ্বাস ফেললেন বড় মামি, হঠাৎ মলিন মুখে বলে উঠলেন, একটা সত্যি কথা শুনবি মেঝো? কি ভাবি? জানিস, সত্যি বলতে যারা পায় তারা সব দিক এ পায়, আর যারা পায় না তারা কোনো দিকেই পায় না। এটা ঠিক বলেছ। জানিস, আমার মাঝে মধ্যে মনে হয় মেয়ে মানুষের একটু লোভ লালসা থাকা ভালো, তার কারণ খুব বেশি চাহিদা সম্পন্ন মেয়েরা জীবনে সব পায়, যা না চায় তাও পায়, তার থেকেও বেশি পায়। আর যে সব মেয়েরা অল্পতে সন্তুষ্ট থাকে, সে অল্পটুকু দিতে পৃথিবীর কী যে কষ্ট। যারা অল্পতে খুশি হয়ে যায় তাদের কপালে সে অল্পটুকু জোটে না, অল্প চাহিদার মানুষগুলো ওই অল্পটুকুও পায় না। কথাটা 100% সত্যি। যে চুপচাপ সব মেনে নেয় তাকে সবাই অবহেলা করে, এই ভেবে যে সে অ্যাডজাস্ট করতে পারবে। সব ক্ষেত্রে এটা হয়। আর শুধু মেয়ে বলতে না, যে ছেলেরা আত্মত্যাগী হয় তাদের ক্ষেত্রেও সেম অবস্থা। আসলে একটা দীর্ঘশ্বাস ফেললেন বড় মামি। ফের মেজো মামি বললেন, তবে প্রিয় মানুষটার ক্ষেত্রে একটু বলি, প্রিয় মানুষটা যদি লয়াল হয় আর ভালোবাসার কমতি না থাকে,
যদি লাভিং কেয়ারিং হয়, তার সাথে থেকে সম্মানের সাথে থাকতে পারে, তাহলে অন্য দিকগুলো ছাড় দেওয়া যায়। কিন্তু ভালোবাসার মানুষ যদি বিশ্বাসঘাতক হয়, তবে কোটিপতি পার্টনার হলেও শান্তি নেই। ঠিক বলেছিস, আমাদের ভাগ্যটাও তো এমন মেজো। মলিন মুখে বললেন, হুম। ফের আনমনে বড় মামি মিঠিকে বললেন, মিঠি, হুম, কিছু কথা বলবো, শুনবি? মাথা নাড়িয়ে সায় দিল মিঠি। বেশ, তাহলে আমার কথাগুলো কিন্তু অনেক লম্বা হবে, তাই ধৈর্য ধরে শোনো। শোনো, জীবনসঙ্গী কখনো নিখুঁত কিংবা পারফেক্ট খুঁজতে যেও না। ভালোবাসাটা নিখুঁত খুঁজো, দেখবে জীবনে কোনো কিছু শূন্যতা থাকলেও ভালোবাসার হাহাকার থাকবে না। যে ভালোবাসে সে ছেড়ে যাওয়ার জন্য আসে না। যার ভালোবাসা নিখুঁত, তার ভালোবাসা কখনো সামান্য আছে নড়বড়ে হয় না। ভালোবাসাকে জিইয়ে রাখতে জানতে হয়। যে ভালোবাসা মৃত্যুর পরেও কখনো ক্ষয় হয় না। নিখুঁত ভালোবাসার কখনো বিচ্ছেদ হয় না। বিচ্ছেদ হয় মিথ্যে গড়া সম্পর্কগুলোর। ফের বলতে লাগলেন, শোনো মিঠি, আজ যা সুন্দর পরশু তা অসুন্দরে পরিণত হতে পারে। এটাই জগতের নিয়ম। যেমন দুর্ঘটনায় কোনো সুন্দর নারী কিংবা পুরুষের একটা হাত কিংবা পা নষ্ট হয়ে যেতে পারে, তেমনি অসম্ভব সুন্দর পরীর মতন দেখতে কোনো রূপসীর মুখের ব্রণ কোনোদিন ভালো নাও হতে পারে। পারফেক্ট ছেলেটার চাকরিটা দুর্নীতির দায়ে চলে যেতে পারে, কিংবা বাড়ি গাড়ি ধন দৌলতে পরিপূর্ণ দেখে যে ছেলেটিকে সবাই পছন্দ করেছিল পাত্র হিসেবে, সেই ছেলেটির বাবা হওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। যে মেয়েটি সুন্দর, যে পৃথিবীর সকল পুরুষ দিশেহারা দেওয়ানা, সংসার জীবনে সে বন্ধা হতে পারে, কিংবা তার স্বামী পরনারী, মদ গাঁজা, ইয়াবা অথবা জোয়ারিতে আসক্ত হতে পারে। তখনও কি জীবন সুন্দরই থাকবে? কখনো না। শোনো, যে সৌন্দর্য নিয়ে মানুষ অহংকার করে কিংবা বেটার অপশন বলে একজনকে ছেড়ে অন্যজনকে কাছে টেনে নিল, তার মধ্যেও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিংবা এখন ত্রুটি নাই থাকতে পারে, কিন্তু কখনো যে ত্রুটি ঘটতে পারে না এক এমনটাও কিন্তু নয়। সুতরাং কখনো উঁচু নিচু, সুন্দর অসুন্দর, পারফেক্ট অনপারফেক্ট, আনপারফেক্ট এইসব নিয়ে ভেদাভেদ করো না। কারো দুর্বলতায় আঘাত করে কাউকে কষ্ট দিও না। কারো দীর্ঘশ্বাসের কারণ হওয়ার চেষ্টা করো না। কারো সম্মান নিয়ে ছিনিমিনি করো না। যতটুকু পারো মানুষকে ভালোবাসো, সম্মান করো। তুমি যদি কাউকে সম্মান করো, কেবল তখনই তুমি সম্মানিত হবে। মানুষের আচরণেই তার প্রতি সম্মান আনে। কারণ মানুষ অন্তর থেকে সম্মান তাকেই করে যে সম্মান পাবার যোগ্য। জানোই তো, এই সমাজে অযোগ্য মানুষও সম্মান পায়, কিন্তু সেটা অন্তর থেকে নয়। পেছন ফিরে তার দিকে উক্ত মানুষটি থুতু ছেটায়। জানো, পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো সম্মান। সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমে ফুটে ওঠে। কথায়, ব্যবহারে, বোঝাপড়ায়, বন্ধুত্বে, ভালোবাসায়, সর্বক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণ রকম জরুরি। কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয়, যেটা অনেকের মাঝেই থাকে না। আগে অন্যকে সম্মান করতে শিখো, তাকে বুঝতে শিখো। দেখবে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার কাছ থেকেও তুমি সম্মান পাবে। আর যদি সম্মান না পাও, তাতেও কিছু যায় আসে না। তুমি মানুষকে সম্মান করতে পারো, এটাই তোমার সবচেয়ে সুন্দর যোগ্যতা। তুমি তোমার বিবেকের কাছে অনেস্ট ছিলে, এটাই অনেক। এক নাগারে সব বলে থামলেন। লম্বা একটা শ্বাস নিয়ে ফের বলতে লাগলেন, নারীরা মনে করে তাদের প্রচুর অপশন রয়েছে, কারণ প্রচুর পুরুষ তাদের চেক আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে, কিন্তু তারা এটা বোঝে না যে এই অ্যাটেনশন গিভার গ্রুপের অলমোস্ট 99%ই সিম্প। এরা জাস্ট নারী সঙ্গই চায়। তোমার দায়িত্ব নেওয়ার জন্য কেউ তোমার পিছু পিছু ঘুরে না। তুমি কোনো একটা ইনবক্স নকের রিপ্লাই দিয়ে দেখে বলো, তোমাকে পেতে হলে বাবার সাথে কথা বলে মহারণা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে। শিম্পিং ওখানেই শেষ হয়ে যাবে। আর বাকি রইল যারা জানে জিগের দেওয়ানা মাস্তানা গ্রুপ। এদের সিংহভাগই জানে না তারা আসলে কি করছে। তাই অধিকাংশ প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয় না। এক্সপ্রেশন আছে।
কিন্তু সেটা এক্সাম্পল হতে পারে না। এরা চায় দায়িত্ব নিতে, তবে এখনই না, এখন এনজয় করি, পরে বিয়ে করব। আবার যারা দায়িত্ব নেবে বলে দাবি করে, তারা দায়িত্বের পরিসীমাটাই জানে না। দায়িত্বের বাস্তবতা বুঝতে বুঝতে অনেকে দেবদাস হয়, আর পার্বতী অন্য কারো হয়ে যায়। যৌবনের পুরো সময়টা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খরচ করা উচিত, অথবা যৌবনের শুরুতেই বিয়ে করে আগে আবেগ দমন করা উচিত। আবেগের দাস হয়ে দায়িত্বহীন সিম্পিং করে বেড়ানোর নিতান্তই ব্যক্তিত্বহীনতা। বলেই থামলেন। সব শুনে মেজো মামি বললেন, প্রতিটা কথা সত্য বলেছ ভাবি। দায়িত্ব নিতে চাওয়া আর মাথা পেতে দায়িত্ব নেওয়ার মধ্যে পার্থক্য কয়েকশো আলোকবর্ষণ। কিন্তু আমরা মেয়েরা বেশিরভাগ ভুল জায়গায় ভুল মানুষের জন্য সময় ব্যয় করি, এক্সপেকটেশন রাখি। ফলাফল একটা সময় জীবন থমকে যায়, এই সুন্দর পৃথিবীটা বিষাক্ত মনে হয়। হ্যাঁ ঠিক, আমরা সঠিক মানুষকে ভুল বুঝে দূরে ঠেলে দেই, আর ভুল মানুষকে সঠিক ভেবে কাছে টানি। অবশেষে একুল দুই কুলি হারিয়ে ফেলি। আর এটাই মিঠিকে বোঝাতে চাই, তার মায়ের বিপরীতে তাকে পারিবারিক শিক্ষা দিতে চাই, এগুলো বুঝ দিয়ে। এতে যদি সে বুঝতে পারে, পারিবারিক মূল্যবোধের শিক্ষাটা পায়, আর সদয় হয় সম্পর্কটার প্রতি। তোমার কথাগুলো আমিও একমত ভাবি। একজন অজানা অপরিচিত মানুষের সাথে বিয়ে সংসার, সারা জীবনের মাঝে হাজারো মতভেদ, মান অভিমানের অনুবোধ, আবার কোন সে মোহে একই আবহে পথ চলা, ওপরওয়ালা প্রদত্ত সম্পর্কের লুকায়িত রসায়ন বই এ নিতান্তই অসম্ভব। নিশ্চয়ই যিনি কারিগর তিনিই উত্তম পরিকল্পনাকারী। স্বামী স্ত্রী সম্পর্কটা যেন সুন্দরতম জটিল সমীকরণ, একটা নিয়ম অথবা চুক্তির কাগজ। কত সাক্ষী, সুন্দর সামাজিক অনুষ্ঠান যদি সম্পর্ক টিকাতে পারত, তাহলে দুনিয়াতে ডিভোর্স বলে কোনো কিছুর অস্তিত্ব থাকত না। কাবিননামা বলে যে কাগজটা বিয়ের সময় আমরা করি, তা ডিঙিয়ে কেউ কোনোদিন বিবাহে বিচ্ছেদের কথা ভাবতেও পারত না। কাগজের বোধহয় অতটাও জোর নেই। আসলেই সত্য, নিয়ম আর চুক্তি কখনোই সম্পর্ক টেকায় না মেজো। স্বামী আর স্ত্রী কতগুলো সময় একটা ছাদের নিচে, কত নিবিড়, কত কাছাকাছি থাকে। এত কাছাকাছি, শ্বাস প্রশ্বাসেরও নিকটে থাকার পরেও কি সম্পর্ক ভাঙে না? কোন নিয়মের দোহায়, কোন চুক্তির শর্ত কি পারে সেই ভাঙন ঠেকাতে? প্রায়শই এত আদরের সন্তানরাও কি পারে সম্পর্ক টেকাতে? কখনো না। বস্তুত সম্পর্ক টেকায় পরস্পরের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা, সম্মান, দয়া, মায়া আর ভালোবাসায়। সম্পর্ক টেকায় পরস্পরের জন্য করা স্যাক্রিফাইস। সম্পর্ক টেকায় পরস্পরের প্রতি নেওয়া যত্নগুলো। এই সুন্দরতম নিবিড় সম্পর্ক একচেটিয়া কোনো দায়িত্ব কর্তব্যের নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, মানিয়ে নেওয়ার সুন্দরতম মানসিকতা আদর্শ সম্পর্কের অন্যতম নিয়ামক। সম্পর্কে অবশ্যই যত্ন আর পরিচর্যার প্রয়োজন। চারা গাছের মতোই সম্পর্কগুলো পানি, সার আর পরিচর্যা না পেলে আস্তে আস্তে তা একদিন মরে যাবে। হ্যাঁ ঠিক, পৃথিবীতে এমন বহু মানুষ আছে একই ছাদের তলায়, কিন্তু ভালোবাসা হয়ে ওঠে না, অথচ একই সম্পর্কে অন্যদের জীবন ভরে ওঠে পূর্ণতায়। অভাব বোধ হয় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ায়। তবে শুধু চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে ভালো মন্দ হয় না, বরং আচরণ এবং মানসিকতাও ভালো মন্দের প্রমাণ বহন করে। যে মানুষ একজন আরেকজনের সমস্যাগুলো বুঝতে চায় না, তার থেকে কীরূপ ভালো আশা করা যায়? কিছুই না। সংসার জিনিসটা বোঝাপড়ার বিষয়। এখানে একে অন্যের সমস্যা, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু বুঝতে হবে যদি সুন্দর ভবিষ্যৎ, চমৎকার একটি সংসার চায় তবে। আর মিঠিকে একটাই কথা বলবো, শোনো মিঠি, এই দুনিয়াতে অপূর্ণতা থাকে অনেক। আমার মতে থাকাও ভালো, কারণ এই অপূর্ণতা কাউকে সিজদা করতে শেখায় আর কাউকে গুনাহ করতে শেখায়। তাই আমি মনে করব তুমি সবসময় ফার্স্ট অপশনটা বেছে নিও, ভুলেও দ্বিতীয় অপশন নয়। আর প্রতিটি মানুষই পরীক্ষার মধ্যে আছে, নয় নিয়ামতের পরীক্ষা, যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ, অথবা দুঃখ দুর্দশার পরীক্ষা,
যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল। অবশেষে একটা কথাই বলবো, দিন শেষে ব্যতিক্রম কিছু হওয়ার চেষ্টা করো মিঠি। এখন যে মানুষটা আছে কিংবা রাতে ঘরে ফেরা মানুষটার হৃদয় প্রশান্তিকারিণী হওয়ার চেষ্টা করো। বিচ্ছেদের এই যুগে কারো চক্ষু শীতলকারিণী হয়ে আজীবন পাশে থাকার চেষ্টা করো। একটা বিশ্বস্ত কাজ রাখার চেষ্টা করো সারাদিনের ব্যস্ততা শেষ করে ঘরে ফেরা মানুষটার জন্য। বিশ্বস্ত দুটো হাত রাখার চেষ্টা করো জীবনটা একসাথে কাটিয়ে দেবার জন্য। এমনই একজন বিশ্বস্ত ভরসাযোগ্য মানুষ হওয়ার চেষ্টা করো যে অপর পাশের মানুষটার সকল অস্থিরতা, হতাশা কিংবা মন খারাপে সবার আগে তোমার কাছে ছুটে আসবে স্বস্তির জন্য, এক টুকরো সুকুন পাওয়ার জন্য। আমি যতটুকু পারলাম তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা তোমার ইচ্ছে। কথাগুলো বলা শেষে ওনারা মিঠিকে খাইয়ে দাইয়ে জ্বর এবং স্লিপিং মেডিসিন ও খাইয়ে দিলেন। এর কিছুক্ষণ পর মিঠি ঘুমিয়ে পড়ল। মিঠিকে ঠিকঠাক করে শুইয়ে দিয়ে ওনারা যাবার সময় শেহজাদকে বললেন, কিছু মনে করো না শেহজাদ, একদম ছোট মেয়ে, গায়ে গতরে বড় হলেও বয়সে বড় হয়নি। আর মা মরা মেয়ে, বাবা মামাদের খুব আদরে বড় হয়েছে, তাই একটু বেশি আহ্লাদি আর রাগী। এখনো ম্যাচিওর হয়নি। বয়স কত? এখনো 18ও হয়নি, সামনে হবে। আস্তে আস্তে মানিয়ে নাও, দেখবে ঠিক হয়ে যাবে। ছোট মানুষ তো, ভুল করলে মাঝে মধ্যে শাসন করবে, আবার আদরও করবে। আর বেশি পাগলামি করলে আমাকে ফোন করবে। দেখে শুনে রাখিও, ছোট মানুষ, রাগের বশবর্তী হয়ে ভুলভাল কাজ করে বসবে। আর যেহেতু শবনমের কথা শুনলে খেপে যাচ্ছে, তাই আপাতত বলার প্রয়োজন নেই। এছাড়াও একটা কথা না বললেই নয়, মেয়েদের না মানে হ্যাঁ, আর হ্যাঁ মানে না। আবার অনেক সময় হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। মেয়েরা যেটা করতে বারণ করবে ওটা ভুলেও করা যাবে না। আবার অনেক সময় ওইটাই বেশি বেশি করতে হবে। মেয়েরা চলে যেতে বললে থেকে যেতে হয়। আবার অনেক সময় যেতে বললে কথা না বাড়িয়ে চলে যাওয়াই ভালো। মেয়েরা একা থাকতে চাইলে তাদের সঙ্গ দিতে হয়, আবার অনেক সময় একা থাকতে চাইলে তাদের একা ছেড়ে দিতে হয়। এই বিষয়গুলো বুঝতে পারে না বলেই অনেক ছেলে প্রিয় হয়ে উঠতে পারে না মেয়েদের কাছে। আর শোনো, পুরুষ মানুষের টাকায় এবং সৌন্দর্যে নারী আটকায় না। নারী আটকায় পুরুষের দায়িত্বে, তার প্রতি যত্নে, মায়া ও ভালোবাসা। আর মেয়েটা তার পরিবার ছেড়ে এসেছে কেবল তোমার ভরসায়। আর একজন নারীর স্বামী ঠিক থাকলে মেয়েরা সকল দুঃখ হাসি মুখে মেনে নিতে পারে। ফের বলতে লাগলেন, তাই বলবো, আপাতত সব ঠিক হওয়া অবধি মিঠি যা শুনতে পারছে না তা বলো না, বরং দায়িত্ব কর্তব্য বোধ না দেখিয়ে মায়া করো, ভালোবাসতে শুরু করো। আরেকটা কথা হলো, শবনম এখন তোমার অতীত। তাকে ভুলে যাওয়াটা তোমার জন্য মঙ্গল বলে আমি মনে করি, কারণ সে তো আর ফিরবে না, ফেরার চান্সও নেই। তাই মিঠিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, নিজের আত্মসম্মান বজায় রাখো। নিজের ঝুলিতে কিছু না থাক, শুধু আত্মসম্মানটুকুই বাঁচিয়ে রাখা প্রয়োজন। আর মানুষের জীবনে একবার ডিভোর্স হয়ে গেলে ফিরে আসা কঠিন। শবনম শুধু তোমাকে ছেড়ে যায়নি, বরং একেবারেই ডিভোর্স দিয়ে গেছে। তাই আর ফেরার আশা করাটা বোকামি বই কি কিছু না। তাই বলবো, কষ্ট হলেও ভুলে যাও। আর না হয় তোমার মনের মধ্যে কি আছে তা শুধু তুমিই জানো, এটা অন্যকে জানতে দিও না, এটা বোকামি হবে। আর শোনো, মানুষের জীবনে বিয়ে একবার, বিশেষ প্রয়োজনে 2বার, আর না হয় 3বার। ভাগ্য করে মিঠির মতো মেয়েকে পেয়েছো। আদর যত্ন ভালোবাসা আর টুকটাক শাসন করে মানিয়ে নাও, দেখবে ভালো থাকবে। মিঠি এখন কাদামাটির মতো নরম, যেমন করবে তেমন রূপ ধারণ করবে। তাই যেভাবে করলে ভালো হবে সেটাই করো। নিশ্চয়ই তুমি বুদ্ধিমান ছেলে। আরও একটা সত্যি কথা কি জানো, একজন পুরুষ মানুষ চাইলে একটা সংসার টেকাতে পারে। পুরুষ মানুষ চাইলে একটা রিলেশন শেষ পর্যন্ত বিয়ে অবধি নিয়ে যেতে পারে। কিছু আলাদা ব্যাপার থাকে, কিন্তু দিন শেষে এটাই সত্যি যে ছেলেরা চাইলেই সম্পর্ক ঠিক থাকে, বিয়ে সুন্দর সম্পর্ক হয়। আর ছেলেরা ঘাটতেরামি করলে, অবুঝের মতো আচরণ করলেই যত ঝামেলা বাড়ে। ইগো দেখাতে থাকলেই সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যায়। আমি আমার মতোই থাকবো বলে বসে থাকলেই শেষ। অথচ তারা যদি নিজের এগো এক সাইডে রেখে মেয়েটাকে বোঝে, কেয়ার করে, তাইলে মেয়েটা তাকে আরও বেশি দেবে। ছেলেদের দায়িত্ব অনেক, ভালোবাসাও বেশি দেওয়া দরকার।
নীরবে সব শুনল শেহজাদ, তবে প্রতি উত্তর করল না। ফোন নাম্বার দিয়ে বেরিয়ে গেলেন ওনারা। বেশ কিছুক্ষণ পর উঠে এলো শেহজাদ। মিঠি ঘুমাচ্ছে, চোখের কোণ বেয়ে পানি পড়ছে। কেন কেন যেন খুব মায়া লাগলো। সে তো ইচ্ছে করে মেয়েটার সাথে জড়ায়নি। তার মা মামাদের চক্রান্তের শিকার সে। ভেবেছিল মিঠিকে ডিভোর্স দেবে, কিন্তু কিভাবে? মিঠিকে ডিভোর্স দেওয়া শেহজাদের পক্ষে সম্ভব নয়। 5 লাখ 10 লাখ দেনমোহর করেনি। মিঠির দালাল মামাগুলো 30 লাখ টাকা দেনমোহর করেছে। তাই তো রেগে মেগে কবুল বলে বেরিয়ে এসেছে। 5-10 লাখ টাকা দেনমোহর মানা যায়, উপরন্ত না হয় 15 লাখ, কিন্তু তাই বলে 30 লাখ? নেহাতি এটা জুলুম, অন্যায়, অত্যাচার। আর এটা দেওয়া শেহজাদের পক্ষে অসম্ভব। যে কোনো ধনাঢ্য পরিবারের সন্তান নয় সে। সে গ্রামের খুব সাধারণ এক পরিবারের সন্তান। তার একার রোজগারে তার পুরো পরিবার চলে, নিজের সংসার চলে, এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজনকে বাধ্য হয়ে হেল্প করতে হয় তাকে। অর্থাৎ তার উপর নির্ভরশীল বেশ কয়েকটা পরিবার। সেখানে এখন মিঠিকে 30 লাখ টাকা দেনমোহর কোথা থেকে দেবে? মিঠি হয়তো দেনমোহর নিতে চাইবে না, কিন্তু তার মামারা কি এই দেনমোহরের টাকা সহজে ছাড় দেবে? জীবনেও না। আর ইসলাম ধর্মে দেনমোহর 1 টাকা হোক কিংবা 10 কোটি টাকা হোক, পরিশোধ করতেই হবে, কারণ এটা স্ত্রীর হক, প্রাপ্য এবং পাওনা। এবার ডিভোর্স যে কারো পক্ষ থেকেই হোক না কেন, স্বামীকে পরিশোধ করতেই হবে মাস্ট। ইসলাম ধর্মে দেনমোহরের টাকা নিয়ে কোনো এসপার ওসপার নেই। সকল পুরুষ তার স্ত্রীকে এটা দিতে বাধ্য, 100 বার বাধ্য। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। মেয়েটাকে মুক্তি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। ডিভোর্সের কথা জানতে পারলেই তো ওর দালাল মামাগুলো খুব আনন্দ পাবে। মিঠির সংসার ভাঙার জন্য খারাপ লাগবে না, বরং টাকার জন্য প্রেশার ক্রিয়েট করবে তাকে। কিন্তু এত টাকা একসঙ্গে শেহজাদ কোথায় থেকে দেবে? তার এত টাকা নেই। খুব সাধারণ এক মানুষ সে, আর ঢাকার ন্যাশনাল একটা কোম্পানিতে জব করে সে। তবে সেই মাইনে দিয়ে তাদের সুন্দর মতো হয়ে যায়। ব্যাংক থেকে লোন নিয়ে মিঠিকে ডিভোর্স দেওয়া যায়, কিন্তু সব টাকা পরিশোধ করার আগে যদি তার মৃত্যু হয়, তাহলে কে বহন করবে তার এত টাকার ঋণ? আর তার কি ফিউচার বলতে কিছু নেই? সারা জীবন মিঠির দেনমোহরের টাকায় শোধ করবে? এই টাকা হয়তো কারো কাছে কিছু না, কিন্তু তার কাছে অনেক কিছু। চিন্তায় অস্থির হয়ে গেল শেহজাদ। শেহজাদ বুঝতে পারল সে জঘন্য এক চক্রান্ত এবং ষড়যন্ত্রের শিকার। তাকে ইচ্ছে করে এমন ফাঁদে ফেলেছে। সে ভদ্র, তবে বোকা নয়। সবে বুঝতে পারে কে কেমন। শেহজাদ সিদ্ধান্ত নিল দেনমোহর তো একদিন না হয় একদিন পরিশোধ করতেই হবে। আর এখানে তার আত্মসম্মান বোধ বলেও কথা আছে। তাই ভাবল গোপনে মিঠির নামে একটা অ্যাকাউন্ট খুলে আস্তে আস্তে সব টাকা সেখানে জমা করে রেখে দেবে। তবু ওর মামাদের হাতে ক্যাশ কোনো টাকা দেবে না। মিঠির প্রাপ্য হক থেকে কখনো তাকে বঞ্চিত করবে না। মিঠির মামিরা নিজেদের ফ্ল্যাটে ফিরতে হঠাৎ মিঠিদের ফ্ল্যাটের বাইরে থেকে শুনতে পেলেন মোশাররফ সাহেব আর মনিরা খাতুন ভীষণ ঝগড়া লেগেছেন, সম্ভবত কাল রাতের ব্যাপার নিয়ে। ওনাদেরকে কিছু না বলে ফিরে গেলেন বাসায়। বড় মামি ওনার স্বামীকে বললেন, মেয়েটাকে এভাবে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে কি ঠিক কাজ করছেন? মতিউর রহমান বললেন, কি হয়েছে? ছেলেটাকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, মাথা থেকে পা অবধি কিছুই রাখেনি। নিচে আসার সময় শুনলাম মিঠির বাবা মা ঝগড়া করছে, হয়তো মিঠির বিয়ে নিয়ে। চুপ রইলেন মতিউর রহমান। মিঠি সুন্দরী, স্মার্ট, মডার্ন মেয়ে। ঢাকার নাম্বার 1 সেরা কলেজে পড়াশোনা করছে। খুব ভালো স্টুডেন্ট মিঠি। তাছাড়া ক্যারিয়ার গড়লে আরও ভালো জায়গায় ভালো পাত্রের সাথে বিয়ে হতো। ওর সাথে এটা করা ঠিক হয়নি। মিঠি আরও ভালো ছেলে ডিজার্ভ করে আমার মতে। এছাড়াও মেয়েটার বয়স একদম কম। শেহজাদ কি খারাপ ছেলে? আমি তো তা বলছি না। যার যার অবস্থান থেকে সে উত্তম। তবে মেয়েটার বয়স কম, এখনো ছোট। আমার মতে শেহজাদের সাথে যায় না। তো এতক্ষণ আমায় জ্ঞান দিচ্ছিলে। জ্ঞান দিতে যাব কেন? যা সত্যি তাই বলছি। আর মালিকানা সূত্রে এই বাড়িটা মিঠির, ওর বাবার না। যার বাসায় থাকছেন, যার বাড়ি ভাড়া তুলে তার টাকা পয়সায় চলছেন, তার সাথে কিভাবে এত বড় বেইমানি করতে পারলেন? আর মিঠির আপন মামা জানতে পারলে আপনাকে ছেড়ে দেবে ভেবেছেন? কষে একটা থাপ্পড় মারলেন স্ত্রীর গালে। হতভম্ব হলেন মিঠির মামি। বেয়াদব মহিলা, বেইমানি না করলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগতো সবার। এই যে এত বড় বাড়ি, সবটা মেয়েটাকে তার মা দিয়ে গেছে। 18 বছর হলেই এই সম্পূর্ণ বাড়িটা পেয়ে যাবে মেয়েটা। এজন্যই কন্ট্রোলে রেখেছি মিঠিকে।
আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম, কিন্তু ইচ্ছে করে দেইনি। মনিরাও চায়নি। তার কারণ বেশি বড় ঘরে দিলে মিঠি এই বাড়ি পেয়ে গেলে অবশ্যই স্বামীর সলা পরামর্শে দখল করতে চাইবে। তখন আমরা থাকবো কোথায়? তোর বাপের বাড়িতে। এই জন্য শেহজাদের থেকে বিয়েটা দিয়ে দিয়েছি। কারণ ছেলেটাকে মেরে ফেললেও কারো ক্ষমতা নেই আমাদেরকে কিছু করার। আর ছেলেটা চাপা স্বভাবের। দেখো না, মিঠির অত্যাচার সহ্য করে চুপ রয়েছে। এছাড়াও অজপাড়া গায়ের এক সাধারণ পরিবারের ছেলে সে। আমাদের কিছু করতে পারবে না কেউ। আর আমাদের ক্ষমতা সম্পর্কে জানা আছে সবার। গ্রামের ছেলে, আমাদের ক্ষমতার সাথে ওর বাপের সে সাহস কুলাবে না। ওদের দুজনকেই কন্ট্রোল করছি এজন্যই। আর মিঠির বাবাকে ভয়ভীতি দেখিয়ে সে ছোট থেকেই কন্ট্রোল করছে, মূলত এই বাড়িটার জন্যই। এত বড় বাড়ি কিভাবে ছেড়ে দেই? মাসে কত লাখ টাকা ভাড়া আসে এই বাড়ি থেকে, সেই খবর আছে তোমার? আর মনিরাও এই জন্যই জোর করে বিয়ে দিয়েছি। আর আমার চাচাতো ভাই অর্থাৎ মোশারফের কাছে। মোশারফ তো বিয়ে করতেই চায়নি। মরা বইয়ের স্মৃতি আঁকড়ে পাগলের মতো রয়েছিল। আর একটা কথা হলো, শেহজাদের সন্তান হবে না, তাই মিঠিও মা হতে পারবে না। তাই বাড়িটাও তাদের সন্তানরা পাবে না। এজন্য যেভাবেই হোক শেহজাদের কাছে মিঠিকে রাখতেই হবে। কিন্তু মিঠি তো ডিভোর্স দিতে চাইছে, শেহজাদকে মানতে চাইছে না। শেহজাদের ঘরের মধ্যে ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দিয়েছে। করুক, সেটা তাদের ব্যাপার, এটা আমাদের দেখার বিষয় নয়। আসল কথা হলো, মিঠির 18 বছর পূর্ণ হওয়া অবধি ডিভোর্স করানো যাবে না। 18 বছর পূর্ণ হলেই কৌশলে দলিলে সাইন করিয়ে নেব। এরপর ডিভোর্স হলে আরও ভালো, কারণ মিঠির দিনমোহর 30 লাখ করেছি। মিঠি তো নেবে না, আর নিতে দেবও না, তাই ওই টাকাটাও আমরা পাবো। মিঠির মামি চুপ করে রইলেন। আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায়, আর সবলের সাথে চামচামি করে। এই সমাজে কিছু মানুষ রূপে অমানুষ আছে, যাদের উপর থেকে কখনো চেনা যায় না। যেমন এই মানুষগুলো অন্যকে ঠকিয়ে নিজেকে সঠিক মনে করে, আর অমানুষ হয়েও আমাদের সমাজের চোখে নিজেকে মানুষ দাবি করে। ইচ্ছে করছে সব শেহজাদার মিঠিকে বলি দিতে, অন্তত মিঠির মায়ের বাড়িতে থেকে তাদের পুরো বাড়ি ভাড়া তুলে খেয়ে পড়ে। আবার এত বড় বেইমানি মিঠির মামির সহ্য হলো না। একটা নিরীহ অপরাধ ছেলেকে ঠকানো হলো। মিঠি না হয় ডিভোর্স দিয়ে চলে যাবে, তার সমস্যা হবে না। মেয়ে সুন্দরী আছে, ভালো একটা জায়গায় বিয়ে হয়ে যাবে। কিন্তু বিনা দোষে নিরীহ সহজ সরল ছেলেটাকে ঠকানো হবে। হলো 30 লাখ টাকা দেনমোহর দেওয়া চারটিখানি কথা নয়। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্বামীর এইসব অপকর্ম আজ অনেকগুলো বছর যাবৎ দেখে আসছেন তিনি, কিন্তু প্রতিবাদ করতে পারেন না। প্রতিবাদ করতে গেলেই মার খেতে হয়। মাঝে মাঝে উচিত জবাব দিতে গিয়েও চুপ হয়ে যান তিনি, কারণ তিনি জানেন তিনি বললে হয়তো অল্পই বলতে পারবেন, এর বেশি না। আর আল্লাহর উপর ছেড়ে দিলে তিনি এর উত্তম বিচার করবেন, সেই আশায় চুপ থাকেন। আল্লাহর ধরা বড় ধরা, তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না। ওনার বিচার অনিবার্য, আর সেদিনের অপেক্ষায় আছেন তিনি। বাটন ফোন থেকে বোয়াকে কল করে ডেকে আনলো শেহজাদ। বাসার অবস্থা দেখে গা গুলিয়ে উঠল বোয়ার নিজেরই। একদিনে কি হাল অবস্থা করেছে। কালো সুন্দর করে ধুয়ে মুছে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে গেছে। শেহজাদ খুবই নাক মুখ তোলা মানুষ। কালো হলে কি হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। সব ঝেড়ে মুছে পরিষ্কার করে ধুয়ে রান্না বান্না করে দিয়ে গেল বুয়া। যদিও বুয়ার হাতের রান্না শেহজাদ কখনো খায়নি কিংবা পছন্দ করে না। এখন তো শবনম নেই, তাই বাধ্য হয়ে খেতে হবে। এছাড়া মিঠি খেলেও সে খায়নি, তাই একসাথে দুপুরে খেয়ে বিশ্রাম নিল। সন্ধ্যার আগে ঘুম ভাঙল মিঠির। কিছু না বলে চুপচাপ শুয়ে রইল আর নীরবে কান্না করল। শেহজাদ দেখতে পেলেও কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। কিছু জিজ্ঞেস করতে নিলে খেপে উঠবে খেপা রানী, তাই চুপ রইল। রাতে সব কিছু ওভেনে গরম করে স্বাভাবিক হয়ে সরল গলায় ডাকল, মিঠি উঠে ফ্রেশ হয়ে না, দুপুর থেকে কিছু খাওনি, এখন খাবার খাবে। কিছু বলল না মিঠি, চুপ করে শুয়ে রইল। সংকোচ বোধ করে মিঠির কপালে হাত রাখতেই চমকে উঠল। শরীরে এখনো ভীষণ জ্বর, অসময়ে বৃষ্টিতে ভেজার কারণে জ্বর ছাড়ছে না। ভাবলো কাল ডাক্তারের কাছে নিয়ে যাবে। মিঠি হঠাৎ হাঁচি দিয়ে উঠল। ঠান্ডা লেগে গেছে মেয়েটার। হাত ধরে উঠিয়ে বসালো। মুখের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কোমল গলায় বলল, চলো ফ্রেশ হব, তোমার শরীরে জ্বর এসেছে।
কর্ণপাত করলো না মিঠি। এবার শক্ত গলায় বলল, কি বলেছি? ওঠো, ফ্রেশ হও। এবার মিঠি উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। শেহজাদ বুঝতে পারল মিঠির সাথে নরম হয়ে কথা বললে গুরুত্ব দেয় না। সিদ্ধান্ত নিল নরম কথায় কাজ না হলে এখন থেকে শক্ত কথার আশ্রয় নেবে। টেবিলে চলো, খিদে নেই। বিরক্ত হলো শেহজাদ। ঘাড়তের একটা মেয়ে, সব কিছুতেই ঘাড়তের আমি স্বভাব। হাত ধরে টেবিলে এনে চেয়ারে বসালো। প্লেটে ধোয়া ওরা গরম ভাত বেড়ে প্রথমে বেগুন ভাজা দিল, তারপর এক পিস লেবু দিল। বৃষ্টির দিন গরম গরম বেগুন ভাজা আর লেবু দিয়ে ভাত মাখিয়ে খেতে নিশ্চয়ই ভালো লাগবে তোমার, আর জ্বরের মুখে আরও ভালো লাগবে। নাও, ট্রাই করো। আর ইদানিং বাসার রান্না খায় না বলে বাজার করাও হয় না। এতদিন রেস্তোরাঁয় খেতাম। বউয়ার হাতের রান্না আমার পছন্দ নয়, তবে আজ না পারতেই খেতে হচ্ছে। আর আজ যা ছিল ফ্রিজে তাই দিয়ে চালিয়ে নিচ্ছি। পায়ের ব্যথায় বাজারও করতে পারিনি। মৃদু হাসলো শেহজাদ। কিছু বলল না মিঠি, তবে শেহজাদের জন্য খুব খারাপ লাগলো। খেতে ইচ্ছে করছে না তার, ভাত নাড়াচাড়া করছে। বিরক্ত হলেও শেহজাদ চুপ রইল। মিঠির প্লেট টেনে নিয়ে লেবুর রস মাখিয়ে খুব সুন্দর করে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত মাখিয়ে বলল, মিঠি হা করো। ভনিতা করলো না মিঠি, একটুও গিয়ে হা করলো। কথা শোনায় শেহজাদের ভালো লাগলো। আস্তে আস্তে খুব যত্ন নিয়ে খাওয়াতে লাগলো। মিঠির ভালো লাগছে খেতে। এক পিস ইলিশ ভাজা নিতে মিঠি বলল, ইলিশ মাছ খায় না কেন? কাটা, গলায় আটকে। এমনভাবে বলল মিঠি, শেহজাদের কাছে ভীষণ আদরে লাগলো। পছন্দ করো? মাথা নাড়ালো পছন্দ করে। মৃদু হাসলো শেহজাদ। মিঠি তাকালো। শেহজাদ খুব সুন্দর করে হাসে। কালো মানুষের অনেক ক্ষেত্রে হাসি সুন্দর, কিংবা চোখ সুন্দর, অথবা মুখটা মায়াবী হয়। শেহজাদের হাসি সুন্দর আর মুখটা মায়াবী। দাঁতগুলো মুক্তোর মতো ধবধবে সাদা, তবে দাঁতের গঠন খুব সুন্দর। খুব যত্ন নিয়ে আস্তে আস্তে কাটা বেছে মিঠিকে ইলিশ ভাজা খাওয়ালো। জ্বর মুখে গরম ভাতের সাথে বেগুন ভাজা, ইলিশ ভাজা খেতে মিঠির খুব ভালো লাগলো। সে খুব তৃপ্তি নিয়ে খেলো। হঠাৎ একটা হাফ প্লেটের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো, এটা কি? এটা কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো ভাজা। বৃষ্টির দিনে ইলিশ, বেগুন, কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমি খুব পছন্দ করি। ওহ, খেয়েছো কখনো? না, ট্রাই করবে একবার। মাথা নাড়ালো মিঠি। মৃদু হাসলো শেহজাদ। কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো ভাজা নিয়ে আস্তে আস্তে ভাতের সাথে মেখে নিয়ে মিঠিকে খাওয়াতে লাগলো। কেন যেন শবনমকে মনে পড়ছে। মুখটা হঠাৎ মলিন হয়ে গেল। শবনম খুব যত্ন নিয়ে শেহজাদের জন্য এসব করত। শবনম জানত শেহজাদ বৃষ্টির দিনে খিচুড়ির সাথে মাংস, নানান রকমের সবজি ভর্তা এইসব পছন্দ করত। খুব যত্ন নিয়ে করত শবনম। একটা দীর্ঘশ্বাস ফেলল। মলিন হেসে মিঠিকে খাইয়ে তারপর মাংস দিয়ে খুঁটে খুঁটে খাওয়াতে লাগলো। মিঠির ভালো লাগলো। আচমকা জিজ্ঞেস করলো, শবনমকে এইভাবে খাওয়াতেন? আপনার পূর্ব থেকে এক্সপিরিয়েন্স আছে, তাই না? মুখ ফসকে সবে হ্যাঁ বলতে নিল শেহজাদ। আসলেই খাওয়াতো। তারা খুব সুখী ছিল, কিন্তু সন্তানের জন্য তাদের সুন্দর সম্পর্কটাই চির ধরেছিল। নিজেকে সামলে পরক্ষণে বলল, আরে না, আমার এত সময় কোথায়? সারাদিন অফিসে থাকতাম। হিসাব নিকাশের কাজ করতে করতে হতো বসে বসে। একটু এলোমেলো হলে মাথা গরম থাকতো। তাছাড়া সেই অফিস থেকে বাসায় ফিরতাম রাত 11টা, সাড়ে 11টায়। খুব ক্লান্ত থাকতাম। কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়তাম। মূলত এজন্যই স্বাস্থ্য বেড়ে গেছে আমার। তাছাড়া ওকে খাওয়ানো তো দূরে থাক, কথা সময়ও দিতে পারতাম না। এছাড়াও তুমি তো আমার থেকেও বয়সে খুব ছোট, আর তোমাকে প্রিন্সেস ডলের মতো দেখতে লাগে আমার কাছে। তাই ভীষণ আদরে লাগলো তোমাকে। তাই ইচ্ছে করলো তোমাকে খাইয়ে দিতে। আমি আবার যাকে তাকে খাওয়াই না, এই ফার্স্ট তোমাকে খাওয়ালাম। তাছাড়া দেখো, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে আমরা দুজন শুধু, তা আবার একসাথে ডিনার করতে বসেছি। খুব সুন্দর শীতল একটা রোমান্টিক ওয়েদার। তাই ভাবলাম এত সুন্দর ওয়েদার তো মিস করা যায় না, বরং কাজে লাগাই। শেহজাদের কথাগুলো মিঠি বিশ্বাস করলো কিনা কে জানে, তবে তার মুখের দিকে তাকিয়ে রইল। এক পলক তাকালো শেহজাদ। দেখলো কি সুন্দর মায়াবী বড় বড় টানা টানা একজোড়া চোখ। মেয়েটার এত সুন্দর চোখ জোড়ার দিকে তাকিয়ে এক জনম পার করে দেওয়া যাবে কোনো অভিযোগ ছাড়াই। চোখ নামিয়ে ফেলল শেহজাদ।
বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মেয়েটাকে চিত্রনায়িকা সুনেত্রা উপাধি দিলেও বোধহয় শেহজাদের কাছে কম পড়ে যাবে। এত বড় বড় মায়াবী চোখের সে কি গভীর চাহনি। আমতা আমতা করে শেহজাদ বলল, ওর কথা না তুললেই ভালো। ওর অত নেই। ওর কথা তোলাটাও বোকামি। আর সে আমার অতীত, আমার জন্য পরনারী। তাকে ভাবাটাও এখন আমার জন্য পাপ। তার কথা ভুলে যেতে চাই মিঠি। প্লিজ আমাদের মধ্যে ওর কথা টেনে নিয়ে এসো না। মিঠি যেমন তাই তাকে তেমন করে বুঝ দিল। তার মনের খবর মিঠিকে জানতে দেওয়াটা বোকামি। তার মনে কি আছে সেটা শুধু সে জানবে। মিঠিকে তার মতো বুঝ দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করল। তবে মিঠির ভাবমূর্তি উপলব্ধি করতে পারল না শেহজাদ। কখন না জানি রণচণ্ডীর রূপ ধারণ করে ভাতের প্লেট তার গায়ে ছুঁড়ে মেরে দেয়। এই মেয়ের তো আবার ছোড়াছুড়ির অভ্যাস। যা পাবে ছুঁড়ে দেবে। এবার কোথায় গিয়ে অ্যাটাক হলো তা চিন্তা করবে না। ভেতরে ভেতরে আতঙ্কিত হলো শেহজাদ। হঠাৎ আইডিয়া করলো, নারীদের রূপের প্রশংসা করলে তারা মমির মতো গলে যায়। এই শেহজাদ খুব ভালো করে জানে, কারণ শবনমকেও যখন প্রশংসা করত তখন শবনমও গড়ে যেত। নিজেকে ধাতস্থ করলো, মৃদু হেসে বলল, মিঠি, তোমার চোখ জোড়া ভীষণ সুন্দর। সত্যি এমন চোখ কোথাও দেখিনি। কে বলেছে? আমি। মৌন রইল মিঠি। তোমাকে সুনিত্রা উপাধি দিলে মন্দ হবে না মিঠি। আল্লাহ প্রদত্ত তুমি উত্তম নেত্রের অধিকারী। শবনমকেও সুনিত্রা রাখতেন। শেহজাদ বুঝতে পারলো মিঠি এখন তেতে উঠবে। আরে, ওর চোখ সুন্দর নাকি? ওর চোখগুলো গরুর মতো দেখতে। আর যাকে তাকে এত সুন্দর একটা নাম দিলে হয়ে গেল নাকি? যে যেটার যোগ্য তাকে সেটাই বলতে হয়। আমার মতে তুমি সুনেত্রের অধিকারী, তাই তোমাকে সুনেত্র উপাধি দেওয়াটা ভুল হবে না। তবে তুমি চাইলে তোমাকে সুনেত্রা বলে ডাকতে পারি। নামটা তোমার চোখের সাথে পারফেক্ট আর স্পেশাল। তাছাড়া আমার কাছে তোমার চোখ জোড়া ঠিক চিত্রনায়িকা সুনেত্রার মতোই লাগছে দেখতে। সুনেত্রার চোখের গঠন, কাঠামো, আকৃতি আর আইল্যান্স ঠিক যেমন রঙের, তোমারটাও সেম একই রকমের। হয়তো আমি ঠিক চোখের আইল্যান্সটার কালার বলতে পারছি না, কিন্তু ঠিক সেই রকমই। এবং চোখের আকৃতি গঠন সেম একই রকম। ইয়া বড় বড় জীবন্ত মায়াবী তোমার চোখ। তোমার চোখগুলো যেন কথা বলে। মিঠি, তোমার চোখগুলো দেখার সাথে সাথেই আমার সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা, তুমি আয়না দেখো কিভাবে? চট করে শেহজাদের চোখের দিকে তাকালো মিঠি। নিজের জন্য মুগ্ধতা দেখতে পেল। দ্রুত চোখ নামিয়ে ফেলল। মিঠির মনে হলো শেহজাদ মিথ্যে বলেনি। এমনিতেই সবাই বলে তার চোখ জোড়া সুন্দর। বিশ্বাস না করলেও শেহজাদের মুখ থেকে শুনে এবার শিওর হলো। তবে শেষ কথাটায় মিঠির কেমন যেন অচেনা একটা অনুভব হলো। আমি আর খাবো না, এটাই শেষ। মুখে নিল মিঠি। পানি পান করে উঠে গেল শেহজাদ। দ্রুত নিজের খাবার শেষ করলো।